বাংলাদেশ নিয়ে ভারত তার পরিকল্পনা তো ষড়যন্ত্র তো অব্যাহত রেখেছে এবং তাদের ষড়যন্ত্রের দিক থেকে তারা অনেকখানি অগ্রসরও হয়ে গিয়েছে। তারা পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ তাদের বিজেপি সরকারের হাতে চলে গিয়েছে এবং আসামের নিয়ন্ত্রণও তাদের হাতে, এবং ইতিমধ্যে তারা প্রায় 92 লক্ষ মুসলমানের নাগরিকত্ব কেড়ে নিয়েছে এবং তাদেরকে তারা ওখান থেকে উচ্ছেদের পরিকল্পনা করতেছে তারা। এবং ইতিমধ্যে তারা কতগুলো আদেশও জারি করেছে, যেমন এই যে কুরবানির ঈদ আসতেছে, পশু কুরবানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তারা, নিষেধাজ্ঞা দিয়েছে। আর একটা আদেশ আমি দেখলাম গতকালকে, আর একটা কি যেন আদেশ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কৌশল মিথ্যাচার এটা। এবং এটা নরেন্দ্র মোদীর এটা বহু দিনের তাদের আকাঙ্ক্ষা যে পশ্চিমবঙ্গ তার হাতে নিবে, এটা নানান কলাকৌশলে এটা নিতে সে সক্ষম হয়েছে। মুসলমানদের ভোটাধিকার বাদ দিয়েছে, এরপরে ওখানে ভোট কারচুপি করেছে, আর ভোট কারচুপির মাস্টার তো তার দেশেই অবস্থান করতেছে, ভোট কারচুপির মাতা উম্মুল চোর, উম্মুল চোর তো ওখানেই রয়েছে। তা সেখান থেকে আমার মনে হয় কলা কৌশলগুলো তারা হয়তো গোপনে শিখে নিয়েছে কীভাবে করতে হয়। এবং এতে বোঝা যাচ্ছে আগামী ভারতের জাতীয় নির্বাচনে এরকমই হবে। তারা পশ্চিমবঙ্গে যেটা করে সফলতা পেয়েছে ঠিক সেম নির্বাচনই করবে। আর ওই থালাপতিকে বিজয়ী হতে দিয়েছে, একই সাথে দুটা বিজয়ী হয়ে নির্বাচনের মধ্যে থালাপতি হচ্ছে খ্রিস্টান, তাকে বিজয়ী করে দিয়েছে পশ্চিমা বিশ্বগুলোর প্রতি তার একটা নিচের অবস্থান বা গ্রহণযোগ্যতাটা ঠিক রাখার জন্য, যে দেখো আমি কারচুপি করি নাই, তাহলে একটা খ্রিস্টান জিততে পারতো না ওখানে। অর্থাৎ ওই বিজয় দিয়ে এই বিজয়কে সে বেচা কিনা করেছে আর কি পশ্চিমা বিশ্বের কাছে। এইটা এইগুলো সব কিছুই না, এইগুলো হয়তো দেখাচ্ছে এইটা। এইগুলো বন্ধ থাকলে আমাদেরই সুবিধা, এটা বন্ধ করে দিক তারা, অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের উদ্দেশ্য যেটা, এই যে তার কাটার বেড়াটা কমপ্লিট করবে আগে, প্রায় 500 কিলোমিটার তার কাটার বেড়া বাংলাদেশের সাথে এখনও তাদের বাকি আছে আর কি। এই তার কাটার বেড়াটা কমপ্লিট করার পরে, এটা হয়তো বেশি সময় লাগবে না, এটা অ্যালট অলরেডি দিয়ে দিয়েছে, তারা বরাদ্দও করে ফেলেছে। এটা করার পরে তারপরে বাংলাদেশের ভিতরে হয়তো লোক পুশ করতে পারবে, কারণ তার কাটার বেড়াগুলো দরজাটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। তারা যখন এই দেশের লোককে পুশ করবে, পাঠাবে মুসলমানদের, যেমন মায়ানমার থেকে যেভাবে আসলো এইভাবে বাংলাদেশের ভিতরে ঢুকেই দিবে। কিন্তু এই ঢুকে যাওয়া লোক আর ওপারে যেতে পারবে না, কারণ দিয়ে তো দরজাটা তারাই বন্ধ করবে, গেটটা তো তারাই বন্ধ করবে। এবং বাংলাদেশের উপরে একটা ভিন্ন ধরনের যুদ্ধ মূলত ভারত চলমান রেখেছে, যেটা আমরা বুঝতে সক্ষম হচ্ছি না বা আমাদের জাতে এখনও তৈরি হচ্ছে না। সেটা হচ্ছে যে বাংলাদেশকে তারা সরাসরি সামরিক অস্ত্র দিয়ে যে এসে অ্যাটাক করবে, এটি তাদের করার এখন প্রয়োজন নেই। যুদ্ধ যদি কৌশলগতভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশকে, তাদের দালাল এজেন্টদের দিয়ে অথবা ভয়ভীতি দেখায় বা অন্য কলা কৌশলে, যে সরাসরি অস্ত্রের ব্যবহার করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। তারা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে তাদের আধিপত্য বিস্তার করতে অনেকটাই সক্ষম হয়েছে। আগেকার হাসিনা সরকার বিদায় নিয়েছে, নতুন সরকারও তাদের কথা বা আয়ত্তের মধ্যেই থাকছে এখন পর্যন্ত। আর ভারত থেকে যদি এই 90 লক্ষ লোক যদি বাংলাদেশের ভিতর পুশ করতে পারে, মাত্র 10-12 লাখ রোহিঙ্গারা বাংলাদেশের পরিস্থিতিকে কিভাবে অস্থির করে তুলেছে, তাইলে এই লোকগুলোকে পুশ করতে পারলে এটি তাদের জন্য খুব বিরাট একটা বাংলাদেশের উপরে চাপ তৈরি হবে। নদীর পানি নিয়ে তারা ইতিমধ্যে তারা যে কাজগুলো করতেছে, সেটা হচ্ছে যে নদীর পানিকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে। সেখানে তারা পশ্চিমবঙ্গকেও কিন্তু বঞ্চিত করতেছে তারা পানির থেকে, কারণ যেই হচ্ছে তিস্তা নদীটা পশ্চিমবঙ্গের বাইরের থেকে কিন্তু ঢুকেছে, বা আমাদের সুরমা কুশিয়ারা কিন্তু অন্য জায়গা থেকে ঢুকছে। এই নদীর থেকে খাল খনন করে তারা আবার অন্য রাজ্যগুলোতে নিয়ে চলে যাচ্ছে, যেটা নিয়ে মমতার আপত্তি ছিল, যে তাকে আগে পানির নিশ্চয়তা দিক, তারপরে বাংলাদেশে পানি দেবে। এটা কিনে তারা অন্য একটা রাজনীতি খেলেছে। তো এখন আবার সেই জায়গাতে তারা যাচ্ছে। তো এইটা একটা দিক হচ্ছে, তারা বাংলাদেশকে তাদের অনুগত করার জন্য যে চেষ্টা করতেছে, বাংলাদেশের ভিতর থেকে যদি আমরা এটাকে প্রতিহত করার জন্য পাল্টা ব্যবস্থা নিতে সক্ষম হই, পাল্টা আমরা সে অবস্থান তৈরি করতে পারি, এটি তখন ভারতের আরেকটি ঝুঁকি তৈরি করবে। ভারত এখন একটি জুয়া খেলার দিকে অগ্রসর হচ্ছে। সে হয় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, অথবা ভারত খণ্ড বিখণ্ড হয়ে শেষ হয়ে যাবে। এই দুটোর যে কোনো একটা হবে এর পরিণতি দুটোর যে কোনো একদিকে যাবে। অখণ্ড ভারত শব্দের অর্থই হচ্ছে বাংলাদেশকে তার দখল করার হুমকি দেওয়া।
কারণ বাংলাদেশকে ভারতের বাইরে রাখলে তো আর ভারত অখণ্ড ভারত হয় না তাদের মানচিত্র অনুযায়ী। পাকিস্তানকে ভারতের দখলে না নিলে তো ভারত অখণ্ড ভারত হয় না। তাইলে ভারত যখন বলে অখণ্ড ভারতের কথা, তখন সে মূলত বাংলাদেশের মানুষের অস্তিত্বকে সে অস্বীকার করে। আর মুসলমানদেরকে তো বহিরাগত বলে, অথবা তাদের হিন্দু ধর্মের দিকে ফেরত যেতে হবে, হয় হিন্দু ধর্ম গ্রহণ করে সেখানে ফেরত যেতে হবে, আর নাই মুসলমানদেরকে এই ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে। এটা হচ্ছে তার কথা। এটা বছর আগে একবার বলছিল যে যদি তারা ধর্ম চেঞ্জ করে আমাদের কোনো আপত্তি নেই, আর যদি চেঞ্জ না করে আমরা তাকে পুশব্যাক করব। গতকালকে একটা ঘটনা কি করছে যে শেখ মুজিবের গোটা পরিবারটাই ছিল তো জয় শ্রীরাম জয় জয় রাম। আমাদের শেখ হাসিনা হচ্ছে আমাদের মেয়ে, আমরা শেখ হাসিনাকে অনুমতি দিই না। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বহু লোক কিন্তু নাম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে এবং ভারতের নাগরিকত্ব নিয়েছে। যদি কেউ হিন্দু ধর্ম গ্রহণ করে তাকে ভারতের নাগরিকত্ব তারা দিবে, তারা বলেছে। আর নাগরিকত্ব দিলে তাহলে ওখানে জমি জায়গা বাসা বাড়ি নিয়ে এসে বসবাস করতে পারবে। তো যারা এখান থেকে চলে গেছে তারা বাংলাদেশে বসে ভারতের দালালি করতো, এখন ওই দেশে চলে গেছে, ওখানে যে তারা হিন্দু ধর্ম গ্রহণ করতেছে অনেকে। হিন্দুদের তো কাস্ট আছে, এই যে বিভিন্ন রকম কাস্ট আছে না, জাতপাত ভেদ আছে। হ্যাঁ, এইটা মুসলমানরা যারা আছে কনভার্টেড হিন্দু হয়, ওরা যে কোন কাস্টে যোগ দেবে, কাস্ট খুঁজে পায় না। ওইটা নিম্ন বর্ণের হিন্দু হয় তারা। ওরা নিম্ন বর্ণ, ওরা কোনোদিনও এটা বিশ্বাসে নেয় না, ওদের বিশ্বাসে তাদের উচ্চ বর্ণ। ওরা তো তাদের ভাষায় তো এরা আর্য না, অনার্য, অনার্য হিসাবে তারা ধরে তাদেরকে। এমনি নিম্ন বর্ণের হচ্ছে লেবার বা শ্রমিক শ্রেণীর ভিতর তারা থাকে। তারা কি শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব দিয়ে কি বিজেপির এগেনস্টে ভোট করতে দেবে? যে শেখ হাসিনা পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ দল গঠন করে তৃণমূলের পর এখন আওয়ামী লীগ পশ্চিমবঙ্গ নাম দিয়ে সে ওখানে ভোট করবে, সে সুযোগ তার হাসিনাকে তারা দিবে না, বা আওয়ামী লীগ এদেরকে তারা দিবে না। তো এই জন্য সে তার পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে, তার পরিকল্পনা তার কাছে রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র তার অনুগত, বাংলাদেশের সামরিক বাহিনী, আমলাতন্ত্র তাকেই সাপোর্ট করতেছে। সরকারের একটি কিছু অংশ সরকারের মধ্যে রয়েছে, ছোট্ট একটি অংশই, যারা সরকারের এই পলিসিকে পছন্দ করে না, কিন্তু সরকারের বড় অংশটাই মূলত ভয়ে হোক আর মিসগাইড হয়ে হোক তারা ভারতের অনুগত হয়ে যাচ্ছে। ভারতের পক্ষেই তারা কথা বলছে। যে সালাউদ্দিন তো বলছেই যে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, এই কথাটা সত্য নয়, ওখানে কোনো মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে না। মানে যাদের উপর নির্যাতন হচ্ছে সে তার চোখে হয়তো সেটা মুসলমান না, এটা বা তারা এটা করতেছে না বলতেছে। তো এইভাবে তারা দায় এড়াচ্ছে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জামাত ইসলামীও কিন্তু ওই রকম কোনো কঠোর ভাষা ব্যবহার করতেছে না। জামাত ইসলামী নরম ভাষায় কিছু কথা বলতেছে, সেটা অস্পষ্ট যে ওখানকার সব ধর্মের লোকের নিরাপত্তা চাই, সব ধর্মের ইয়ে করে যায়। আসলে ওখানে নির্যাতিত হচ্ছে মূলত মুসলমানদের। অতএব এই রকমের ভাষা, সর্বধর্মের ধর্মনিরপেক্ষ ভাষা ইউজ করতেছে জামাত ইসলাম। এটা তো এই কথা না বলে তাদের স্টেট বলা দরকার ছিল। তবে একটা জিনিস হয়েছে, বিএনপি বা জামাত আনুষ্ঠানিকভাবে শুভেন্দুকে তারা অভিনন্দন জানায়নি এখনো, এই একটা। অর্থাৎ তারা পশ্চিমবঙ্গ বা ভারত নীতিতে তারা দ্বিধাগ্রস্ত, এটা বোঝা যাচ্ছে। তারা দ্বিধাগ্রস্ত, কিছু বিষয়ে তারা পাকিস্তানের সাথে আবার সংযোগ বাড়িয়েছে, যোগাযোগ বাড়িয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো কতটুকু টিকে থাকবে আমরা জানি না। চীনের সাথে তারা কি সম্পর্ক করবে তাও জানি না। এখন ঘটনা হচ্ছে এই যে আমরা আমাদের নিজেদেরকে যেভাবে গঠন করতে চেয়েছি আমরা সেভাবে গঠন করতে পারতেছি কি না, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এটা সহজ উত্তর এই যে না, আমরা পারতেছি না এখন পর্যন্ত আমরা পারতেছি না। আমরা নিজেদেরকে যেভাবে গঠন করার কথা সেভাবে আমরা গঠন করতে পারি নাই। ইতিমধ্যে আমাদের সাংগঠনিক কাঠামো যদি কমপ্লিটলি গঠিত হয়ে যেত, আমরা তখন এই যে আগ্রাসন প্রতিরোধের যে একটা কর্মসূচি আছে আমাদের, সেটা নিয়ে তাহলে মাঠে আসতে পারতাম। আমরা মানুষের ভিতরে বিভিন্নভাবে প্রচারণা আনতে পারতাম। সীমান্ত হত্যা তো আবারও চালু হয়েছে, এবং তারা সামনে বাংলাদেশের ভিতরে ভারতীয় মুসলমানদেরকে পুশ করার চিন্তা করতেছে। এইসব ক্ষেত্রে আমরা এখনও প্রস্তুত নই তাদেরকে প্রতিহত করার জন্য বা প্রতিরোধ সৃষ্টি করার জন্য, বা দেশের ভিতরেও আমরা মানুষের সামনে এখনও যেতে পারতেছি না। এই দিকটা আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছি। এই জন্য আমাদের নিজেদের অভ্যন্তরীণ বোঝাপড়াটা কমপ্লিট হওয়া দরকার আগে। আমাদের নিজেদের মধ্যেই নানান ধরনের প্রশ্ন এবং আলোচনা এসে আমাদের গতিকে কমিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়গুলো নিরসন করে আমরা খুব দ্রুত যদি নিজেদেরকে গঠন করতে পারি, শক্তিশালী করতে পারি, তাহলে আমরা মানুষের সামনে যেতে পারি।
আমরা মানুষের কাছে যেতে পারি এবং গেলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো, মানুষকে সাথে নিতে পারবো এবং বাংলাদেশের ভিতরের মানুষকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে ভারতের মুসলমানরা স্বভাবতই খুবই ক্ষুব্ধ, স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ, তাদের ক্ষোভকে তখন আমরা আমাদের সাথে যুক্ত করলে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবো। কারণ মায়ানমারের ভিতরে মুসলমানদের সংখ্যা তো কম ছিল, যে কারণে তারা তাদেরকে ওইভাবে বিতাড়িত করতে পেরেছে, কিন্তু ভারতের ভিতরে মুসলমানদের সংখ্যা তার একেবারে কম নয়। ভারতের ভিতরে মুসলমানের সংখ্যা অনেক বড়, এত বিপুল সংখ্যক মুসলমানকে তারা যদি বাংলাদেশের ভিতর পাঠাইতে চায় বা হত্যা করতে চায়, পুড়িয়ে ফেলতে চায়, তাইলে এটি খুব সহজ হবে না তাদের। তবে এটা সহজ হবে তখন যখন বাংলাদেশ থেকেও ভারতের রাষ্ট্রকে সাপোর্ট করা হবে। যদি বাংলাদেশের সরকার ভারতের রাষ্ট্রকে সাপোর্ট করে, ভারতের রাষ্ট্রীয় কর্মসূচিকে সাপোর্ট করে, শেখ হাসিনা যেটা করতো যদি বাংলাদেশ গভর্নমেন্ট সেটাই চালু রাখে, তাহলে ভারতে মুসলমানদেরকে উচ্ছেদ করা, মারা, তাদেরকে বের করে দেওয়া, নির্যাতন করা ভারত রাষ্ট্রের জন্য সহজ হবে। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যদি যৌথভাবে ভারতের অভ্যন্তরের মুসলমানদের সাথে সংযোগ রক্ষা করে এবং তাদেরকে সহযোগিতা করে পাশের ভূখণ্ডের থেকে, যেমন ৭১-এ ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল পাকিস্তানের সাথে লড়াইয়ের ক্ষেত্রে, সহযোগিতা করেনি? তো সেই সহযোগিতা যদি পাকিস্তানের ভিতরে ভারত যদি আমাদেরকে সহযোগিতা করে থাকে, এটা তার ভারত আমাদের ভালোবেসে করেনি, পাকিস্তানকে ভাঙার জন্য যে আমাদেরকে সহযোগিতা করেছিল। আমি বলবো সেই ৭১-এর কাউন্টার ৭১ আমরা এখন দিতে পারি তাদেরকে, যে সে তার দেশের জনগণের উপরে নির্যাতন করতেছে। ৭১-এ ৭০-এর নির্বাচনের ফলাফলকে পাকিস্তান সরকার অস্বীকার করেছিল, বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বাইরে চলে গিয়েছিল। আর একবার সে পশ্চিমবঙ্গের এই যে ৯০ লক্ষ মুসলমানকে সে করছে, সে পুরোপুরি তাদের নাগরিকত্ব থেকে করছে। আসামের সংখ্যা দিয়ে তো প্রায় ১.৫ কোটির কাছাকাছি মুসলমানকে সে নাগরিকত্ব বাতিল করেছে। এবং সেখানেও সে পশ্চিমবঙ্গের লোকদেরও ভোট কারচুপি করে সে এসেছে। তার মানে ওখানকার হিন্দু সম্প্রদায়েরও কিন্তু একটা বড় অংশ কিন্তু বঞ্চিত, যারা তৃণমূলের সাথে ছিল। মমতা ব্যানার্জির সাথে তো শুধু মুসলমানই ছিল না, হিন্দুদেরও তো একটা অংশ ছিল, ওখানে কমিউনিস্ট পার্টিরও একটা অংশ রয়েছে। আসাম, মিজোরামে স্বাধীনতা আন্দোলনের আছে, মণিপুর তো স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। আমি বলবো যে বাংলাদেশের উচিত হবে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না মিলে ভারতের অভ্যন্তরের এই শক্তিগুলোকে সাপোর্ট করা, ভারত বিরোধী এই মুসলিম মানুষকে সহযোগিতা করা, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সাপোর্ট করা। এটা যদি করতে পারা যায় তাহলে গোটা ভারত এটা তীব্র আগুন জ্বলে উঠবে। সমস্ত ভারত কাশ্মীরিদেরকে প্রতি যে লড়াই আছে সেটাকে সাপোর্ট করতে হবে, এখানকার লড়াই সাপোর্ট করতে। এটার জন্য সমন্বিত উদ্যোগ দরকার, সমন্বিত উদ্যোগ দরকার ভারতের প্রতিবেশী রাষ্ট্রের। আর এই উদ্যোগ নিতে হলে বাংলাদেশে সেই রকম একটি সরকার থাকা দরকার। ওই রকম একটি সরকার থাকলে শুধুমাত্র আমি বলবো যে এনসিপি স্যার আর কারোর ভাষায় স্পষ্ট নয়। আর এনসিপির ভাষা নিয়েও সন্দেহ রয়েছে যে এনসিপি শুধু ভাষা ব্যবহার করতেছে কিন্তু রাজপথে স্বতন্ত্র আন্দোলন করতেছে না, এটা একটা বিষয়। এখন আমাদের দেশে এই যে কাজটা করতে হলে আমরা যদি সেই ধরনের সংগঠন গড়ে তুলতে পারি, তাইলে আমরা হয়তো আজকে পারতেছি না, আজ থেকে 2 বছর পরে বা আরও 1 বছর যদি আমাদের সময় লাগে, আমরা গঠন করে যদি মানুষের সামনে যেতে পারি, আমরা দেশের জনগণকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে ভারত বিরোধী অবশ্যই একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট রয়েছে। এইটাকে আমরা একত্রিত করতে পারলে এটি দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের উপর আমরা চাপ সৃষ্টি করতে পারবো, অথবা যদি তারা ভারতপন্থীভাবে দেশ পরিচালনা করতে থাকে তাহলে তাদের পতনের আন্দোলনও সামনে আসবে সামনে। তাহলে সেই আন্দোলন তৈরি করতে পারলে এবং বাংলাদেশে এমন একটি সরকার তৈরি করতে পারি যে সেই সরকারটা ভারত বিরোধী হবে এবং ভারতের ক্ষেত্রে যা তারা সাহসী হবে, ভূমিকা গ্রহণ করবে, তাইলে আমি মনে করি যে ভারত, অখণ্ড ভারতের স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে খণ্ড খণ্ড ভারতে পরিণত হয়ে যাবে। এইটি হবে তাদের কাউন্টার দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করবে এটা। এই ক্ষেত্রে পাকিস্তান, বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটি সংযোগ স্থাপন হওয়া জরুরি মনে করি। এই জরুরি হওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা হতে পারে যে আমরা আজকে দুর্বল আছি, কিন্তু আমরা যদি সাংগঠনিক কাঠামো তৈরি করতে পারি তাহলে সেটাকে আমরা সামনে আনতে পারলে বেশি সময়ের ব্যাপার না। এই যে নেপালের প্রধানমন্ত্রী যে হয়েছে ও তো বালেন্দ্র শাহ, সে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব গেছে, তাকে সাক্ষাৎ দেয়নি। সে বলেছে যে না, পররাষ্ট্রমন্ত্রীর স্ট্যাটাসের নিচে কাউকে সে সাক্ষাৎ দিবে না। আর নেপালের সাথে যদি ভারত কোনো আলোচনা করতে চায়, সে বলে দিয়েছে তাহলে নরেন্দ্র মোদীর উচিত হবে নেপাল সফরে আসা, এসে কথা বলা তার সাথে। তো এটা কত বড় তার, আমি বলবো এটি সাহস, তার হিম্মত, তার স্পর্ধা,
যে সে ভারতকে এইভাবে শাসন করতেছে যে ভারত তার পররাষ্ট্র সচিবকে তার সাথে সাক্ষাৎ করার জন্য পাঠিয়েছে, সে তাকে সাক্ষাৎ দেয়নি। তো ভারত কি করতে পারতেছে নেপালের সাথে? কিন্তু নেপাল কিন্তু ভারতের দিক থেকে কিন্তু অনেক দুর্বল, আমরা কিন্তু অত দুর্বল নয় ভারতের ক্ষেত্রে। আমাদের বড় সম্পদ হচ্ছে এইটা, অথচ সেই নেপাল কিন্তু ভারতকে শাসাচ্ছে, মালদ্বীপ ভারতকে শাসায়, অথচ বাংলাদেশে বসে থেকে বাংলাদেশের মানুষ আমরা ভারতকে ভয় পাই। আমাদের তো বিপুল সম্ভাবনা, আমাদের বিপুল সামর্থ্য, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। 18 কোটি মানুষ একটা শক্তি, মুসলিম হিসাবে মুসলিম বিশ্বের একটা সাপোর্ট আমরা অবশ্যই পাবো। সরকারগুলো না দিক, মুসলিম বিশ্বের জনগণের সমর্থন আমাদের পক্ষেই থাকবে। আর এই জনগণের সমর্থন সরকারগুলোর উপরেও একটা চাপ তৈরি করবে। ভারতের সাথে আমাদের যদি সংঘাত তৈরি হয় তো সেটা করবে, এই চাপ তৈরি করবে। আর সেই সাথে আমাদের নিজস্ব সমুদ্র রয়েছে, আমাদের পাহাড় রয়েছে, আমাদের নদী রয়েছে। এটি তো বাংলাদেশের জন্য আমি বলবো একেবারে একটা স্পেশাল একটা শক্তি, এটি সামর্থ্য বাংলাদেশের। তো এই সামর্থ্যকে আমরা যদি কাজে লাগাইতে পারি, আমি বলবো যে বাংলাদেশেরই সামর্থ্য রয়েছে ভারতকে শাসন করার, ভারতকে ভয় দেখানোর, ভারতকে ভেঙে ফেলার, আর বাংলাদেশকে শাসন করার, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। সেটা আমরা তখন করতে পারবো যখন আমরা সাংগঠনিকভাবে মজবুত হব। তখন আমরা আমাদের সাংগঠনিক মজবুতি নিয়ে যদি রাজপথে নামি, এটি বেশি সময়ের ব্যাপার না। বালেন্দ্র শাহ ক্ষমতা এসেছে মাত্র 4 বছরের চেষ্টার মধ্য দিয়ে, আর থালাপতি এসেছে বলা হচ্ছে 1 বছর, কিন্তু তার পিছনে তার হোমওয়ার্ক আছে আরও 4-5 বছরের। তো এই যে 4-5 বছর অর্থাৎ 5-7 বছরই কিন্তু একটা সংগঠন গড়ে ওঠার জন্য যথেষ্ট। আমি আপনাদেরকে বলি এই সময়টা যথেষ্ট, কিন্তু সংগঠনের সবথেকে বড় যে জায়গাটা আমাদের সংকট তৈরি করে সেটা হচ্ছে সংগঠনের অভ্যন্তরীণ চিন্তা ভাবনা বা ন্যারেটিভকে দাঁড় করিয়ে নেওয়া। এটি নিয়ে নানান বিতর্ক তৈরি হয় আমাদের দেশের ভিতরের রাজনীতি নিয়ে আমরা অনেক সময় ভিতর জড়িয়ে পড়ি, অথচ এটা হতাশাজনক যে আমরা এই বিষয়গুলো আমাদের বিতর্কে ঊর্ধ্বে থাকার কথা ছিল। আবার আমাদের ধর্মীয় মাসলা মাসাইল নিয়েও অনেক সময় আমাদের বিতর্ক এসে যায়। নানান ধরনের ব্যাখ্যা এবং ধর্মীয় নসত, যেটা আজকের আলোচনার ভিতরে এসেছে, যে ইসলামের নামে আল্লাহর নামেও কিছু বিভ্রান্তি তৈরি করা হয়। বিভ্রান্ত তৈরি করে এখন বলা হয় যে হামাস নাকি দায়ী, হামাসকে উল্টা খারাপ সংগঠন বানিয়ে দেওয়া হচ্ছে। কি যে হামাস ইসরায়েলের উপরে অ্যাটাক না করলে এতগুলো হামাস ফিলিস্তিনি জনগণের মৃত্যু হইতো না, গাজা এরকম ধ্বংসস্তূপ হইতো না। গাজা ধ্বংস হচ্ছে, গাজার এত মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এই সমস্ত গুনার দায়ভার নাকি হামাসের উপর যে পড়বে। এই যে অপব্যাখ্যা করা, এই যে প্রতিবাদী মানুষগুলোকে আরও উল্টা খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে স্বীকৃতি না দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, নানাভাবে তৈরি করা হচ্ছে। তাইলে পৃথিবীতে আবার বলা হচ্ছে যুদ্ধের জন্য আগে স্বাধীন ভূখণ্ড, স্বাধীন সরকার, তাহলে আমরা কাশ্মীরের লড়াইকে কিভাবে সমর্থন করব? নানান কথা বলা হচ্ছে। আসলে এই বিষয়গুলোর পরিস্থিতি বা কৌশলগত প্রশ্ন, এগুলো শরিয়া মাসলা মাসাইল বা শর্ত নয়, এগুলো হচ্ছে কলা কৌশলের প্রশ্ন। আপনার অবস্থা এবং পরিস্থিতির উপর থেকে এগুলো নির্ধারিত হবে। তো যাক, এইসব বিষয় নিয়ে আমাদের বিতর্ক কাটায় ওঠা দরকার। আমাদের নিজেদের এই বুঝগুলোকে ক্লিয়ার না করতে পারলে তো আর আমরা নিজেদের ভিতরে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারবো না। আর এটির পরে আমাদেরকে আসতে হবে। এবং ওই যে আর একটি কথা যেটা আজকের আলোচনার মধ্যে এসেছে, যে কাজ যদি লাভজনক হয় ইবাদত, তাহলে সেই ইবাদতের ভিতরে আমরা থাকি, আর যখন ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন ইবাদত ছেড়ে দিই। এই মানসিকতা সংগঠনকে দুর্বল করে দেয়। সংগঠনের মধ্যে যদি কারো ভিতরে এই ধরনের মানসিকতা থাকে, তাহলে এই জিনিসগুলো আমাদের কাটায় উঠতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে এক জায়গায় নিয়ে আসতে হবে। ইসলামিক শরিয়ার বুঝার ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহ বা রাসূলের জীবনী সিরাতকে বুঝার ক্ষেত্রেও আমাদের এক জায়গায় আসতে হবে। এটির জন্য আমি মনে করি আমাদের প্রোগ্রাম মানে একটু ঘন ঘন যদি হয়, তাহলে আমার মনে হয় সেটা আমাদের করা দরকার। কারণ এখনও আমাদের এই জায়গাগুলোতে অনেক আলোচনা নিজেদের অভ্যন্তরে বাকি রয়েছে। এইসব আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো আমাদের সংগঠনের মধ্যেও কিছু কাটছাট হতে পারে, কিছু যোগ বিয়োগ হতে পারে, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। কোনো ব্যক্তির দিকে তাকায় থেকে বা কোনো ব্যক্তির সাথে কথা বলার ক্ষেত্রে দ্বিধা বা সংকোচ এইগুলো বা জড়তার থাকলে কিন্তু আমরা এগুলো কাটায় উঠতে পারবো না। এগুলো কাটায় উঠতে পারলে, সংগঠন গড়ে উঠলে, তখন সংগঠন বাকিটা গঠন করতে বেশি সময় লাগবে না।
সারা দেশে কম বেশি আমাদের লোক অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু তাদের কাছে যাওয়ার আগে আমাদের নিজেদেরটা ঠিক করতে হবে। এটা করতে পারলে আমি মনে করি যে আগামী 1 বছরেও যদি আমরা এটা সারতে পারি, তাহলে আগামী 2-3 বছরের মাথায় আমরা আমাদের সংগঠনটা দাঁড় করাই ফেলতে পারবো সারা দেশের ভিতরে এটা। আর এটা যদি আমরা সারতে পারি, তখন আমরা ভারতের এগেনস্টে, ভারতের এইগুলো নিয়ে যখন আমরা ওপেনলি জাতির সামনে কথা বলবো, আমি মনে করি যে সংগঠন গড়ে তোলার পরে ওপেন হলে বেশি সময় লাগবে না। তখন মূলত লাগবে আমাদের ভিতরের প্রস্তুতির কাজ। আপনি একটা ফার্নিচার তৈরি করবেন, একটাকে ছোট ছোট কাঠ কেটে কেটে সাইজ করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু এইগুলো সব যখন তৈরি হয়ে যায় তখন মিস্ত্রি একটার সাথে আর একটা জয়েন করতে মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগে, তার ফার্নিচার তৈরি হয়ে যায়। তাই আমাদের সাংগঠনিক ভিতরের এই যে কাঠ, এই কাটছাটা বা সাইজ মানে কি, আমাদের চিন্তাধারাগুলোকে কাটছাট করা, চিন্তাধারাগুলোকে কাছাকাছি নিয়ে আসা, আমাদের কর্মকৌশল নিয়ে আমাদের বিতর্কগুলোকে কাটায় ওঠা, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলোকে নিজেদের ভিতরে ভালোভাবে সেট আপ করে নেওয়া, তাহলে ভবিষ্যতে সংগঠন ভাঙনের মুখে পড়বে না। আমাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ব্যক্তিগত সম্পর্কগুলোকেও আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া দরকার আমাদের। তো এই জিনিসগুলো করতে আমাদের সময় বেশি লাগবে। এই কাজগুলো করার সময় অগ্রগতি দেখাও যাবে না, মনে হবে সংগঠনের কোনো অগ্রগতি নাই। কারণ একটা কাঠের ফার্নিচার তো আপনার ওই যতক্ষণ আপনি টুকরা টুকরা কাজ করতেছেন ততক্ষণ কিন্তু আপনি ফার্নিচার বুঝতে পারবেন না। আপনার মনে হবে যে মিস্ত্রি বসে খালি সময়ই নষ্ট করতেছে, কোনো কাজই সে করতেছে না, কিন্তু রেজাল্টে আপনি দেখতে পাবেন না। কিন্তু লাস্টে যখন জয়েন করবে তখন দেখবেন হয়ে গেছে হঠাৎ। যে সংগঠন আসলে ওই হোমওয়ার্কটা, সংগঠনের যে ইন্টারনাল ওয়ার্কটা, এই ওয়ার্কটা করতে অনেক সময় লাগে। আর এই ওয়ার্কটা না করলে কোনো সংগঠন ভালো করে দাঁড়ায় না। যেমন এনসিপি দাঁড়াইতে পারতেছে না কেন? তার হোমওয়ার্কটা অসমাপ্ত ছিল। তাদের এই অসমাপ্ত হোমওয়ার্কের কারণেই তারা শেষ পর্যন্ত কিন্তু ভালো সংগঠন দাঁড় করাইতে পারে নাই। বারবার তারা অভ্যন্তরীণ বিতর্কে জড়াই পড়তেছে এবং সংগঠন ভেঙে যাচ্ছে। তাদের একটা পলিসি যেই নিতে যাচ্ছে অমনি একটা সংগঠনের একটা পার্ট চলে যাচ্ছে। জামাতের সাথে যখন জোট গঠন করেছে তখন ভেঙে চলে গেছে, যখন সরকারের নির্বাচনে গেছে তখন ভেঙে চলে গেছে। এখনও তাদের বিতর্ক শেষ হয়নি, তাদের অভ্যন্তরে এখনও বিতর্ক চলতেছে। তার মানে কি, এগুলোর যথেষ্ট হোমওয়ার্ক তারা সারতে পারে নাই আগে। আর অপূর্ণ থাকার কারণে এনসিপি অপূর্ণতার ফল জাতি ভোগ করতেছে। এনসিপি যদি পূর্ণ হোমওয়ার্ক কমপ্লিট করতে পারতো, তাহলে বালেন্দ্র অথবা ওই থালাপতি যেরকম ক্ষমতায় চলে গিয়েছে, এই হাসিনার পতনের পর এনসিপি ক্ষমতায় আসতে পারত, যদি সংগঠন তাদের কমপ্লিট হতো। অসমাপ্ত সংগঠনের কারণে এটা তারা পারে নাই, কারণ সাংগঠনিক হোমওয়ার্কটা তারা ইন্টারনাল ওয়ার্কটা কমপ্লিট করতে পারেনি। কারণ ওই সময় তারা যখন এই কাজটার মাঝখানে অবস্থান করছিল, তখনই হাইকোর্ট থেকে যেই ওই কোটা বাতিলের ঘোষণা দিল, মানে কোটা পুনর্বহালের ঘোষণা দিল, তখনই তারা রাজপথে কোটা নিয়ে আন্দোলন করতে আসলো। তাদের ওই সময় উদ্দেশ্য ছিল না যে সরকার পতনের বড় ধরনের রাজনৈতিক আন্দোলনে তারা এখন যাবে, কিন্তু পরিস্থিতি তাদের সরকার পতনের দিকে নিয়ে চলে গিয়েছিল। কারণ তারা নিজেরাও জানতো যে তারা প্রস্তুত না। আমার সাথে কথাও হয়েছে, তারা এটার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু পরিস্থিতি তাদের নিয়ে চলে গেছে। আর অপ্রস্তুত থাকার কারণে এই অবস্থা হয়েছে। আর এই কারণে আমরা কমপ্লিটলি প্রস্তুত হওয়ার আগেই ছোটোখাটো একটা আন্দোলন নিয়ে রাজপথে নামলে এটা আমাদের জন্য ক্ষতি হবে। ঠিক এনসিপির পরিণতিতে আমাদের চলে যাওয়া লাগবে। আমরা হয়তো ছোট্ট একটা ঘটনা নিয়ে আমরা মানুষের ভিতরে ওয়ার্ক করব, দাওয়াতি কাজ করব, মানুষকে বোঝাবো যে ভারত আমাদের শত্রু এবং তার মোকাবেলার পদ্ধতি এইটা। আর বাংলাদেশে অমুক ভারতের এজেন্ট, তাদেরকে আমাদেরকে এইভাবে প্রতিরোধ করতে হবে। আর ভারতের আধিপত্য থেকে বের না হওয়া পর্যন্ত কখন ইসলামী শরিয়া বা আইন কার্যকর করা বাংলাদেশে সম্ভব না। আগে এটা কমপ্লিট করেন, তারপর আমরা এটাই যাই। তো এই যে জিনিসগুলো, তো এই জিনিসগুলোকে মানুষের সামনে আমরা যাব, বলবো, কথা বলবো, কিন্তু সরাসরি কোনো আন্দোলনে যদি রাজপথে আমরা ঢুকে যাই, আন্দোলনে যখন আমরা ঢুকে যাব, এটা একটি নদী স্রোতে যাওয়ার মতো। আপনি নদী স্রোতে যখন চলে যাবেন, তখন নদী আপনাকে সাগর পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। আপনার তখন ইচ্ছা অনিচ্ছার আর কোনো কাজ নেই। যখন এনসিপিকে চলে যেতে হয়েছে আন্দোলনের দিকে, তো এটা জাতির প্রয়োজন ছিল, অপরিহার্য ছিল। আল্লাহ একটা কাজ তাদের দিয়ে করিয়ে নিয়েছেন। কিন্তু আমরা চেষ্টা করবো যে আমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করার জন্য, আমাদের ইন্টারনাল কাজটা কমপ্লিট করে ইন্টারনাল ইউনিট বা শাখাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে তারপরে যদি আমরা প্রকাশ্যে আসি, তখন থালাপতির মতো প্রকাশ্যে 1 বছরও হতে পারে, অথবা ওই বালেন্দ্র সার মতো হয়তো 2 বছরও লাগতে পারে। যদি ভিতরের কাজটা আমরা ঠিক সারতে পারি, তো তখন শর্ট টাইমের ভিতরেই হয় আমরা তখন সামনে আসতে পারবো। তো এই জন্য আমরা বলবো, অসমাপ্ত রেখে যদি আমরা কোনো একটা আন্দোলন শুরু করি, বা অসমাপ্ত রেখে যদি নিজেদেরকে সমাজের সামনে, রাষ্ট্রের সামনে প্রকাশ্যে নিয়ে চলে আসি, তাহলে সেইটা আমাদেরকে আন্দোলন করাবে বটে, কিন্তু আন্দোলনের রেজাল্ট আমাদের হাতে আসতে দিবে না, অত অন্য জায়গায় চলে যাবে। তো এই জন্য এই হোমওয়ার্কটা আমাদের করতে হবে, এবং এই হোমওয়ার্কের জন্য আমি বলবো আমাদের প্রত্যেকেরই অনেক সময় দিতে হবে।
আমরা এখানকার সময়টা দিলে তারপর আমরা বাইরের জেলাগুলোতে বিভিন্ন জায়গাতে 2-4 জন 5 জন যারা রয়েছে আমরা তখন তাদের কাছে তখন এই জায়গায় আমরা আনতে পারবো। এবং এই কাজটা আমার কাছে মনে হয়েছে গত 1 বছরে আমরা যে জায়গায় আগাইতে চেয়েছিলাম আমরা সে জায়গায় আগাইনি। তবে হ্যাঁ, আমরা একেবারে পিছনেও নেই, আমাদের কাজ একেবারে নিষ্ফলও হয়নি, আমরা মোটামুটি কাজ আমাদের আছে। এখন বাকিটা আমাদের এই কাটছাট করে আমাদের সামনে আগাইতে হবে। এখন যে কাঠ যদি বলে যে আমি চাষা আমি গ্রহণ করব না, আমার এই কাটা গ্রহণ করব না, তাহলে সেই কাঠ দিয়ে ফার্নিচার হয়? সেটা দিয়ে ফার্নিচার হয় না। একটা কাঠকে প্রস্তুত থাকতে হয় যে আমাকে ডান পাশ দিয়ে কাটে নিবে, আমার বুকের উপরে চিরে ফেলবে, আমার এদিকে সুসালো করবে, আমার এই সাইডটা চওড়া করবে। এইগুলো কাঠ যদি না মানে তাহলে সেই কাঠ দিয়ে ফার্নিচার হয় না। তো সংগঠন তৈরি করতে হলে প্রত্যেকের কিন্তু তার চিন্তাধারার ব্যাপারে আমাদের যদি মনে করি যে আমার যা চিন্তাধারা যা আগের থেকে মাথায় ধারণ করে রেখেছি এই জায়গার থেকে আমি সরব না, তাইলে কিন্তু হবে না। আমাদের এই চিন্তাধারাগুলোকেও কাটছাট করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই চিন্তাধারাগুলো একজন আরেকজনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা করে আমাদের নিজেদের সংগঠনকে মজবুত করতে হবে। আমরা এই সংগঠন করতেছি অথচ অন্য কোনো সংগঠনকে আমি এর থেকে বেশি ভালোবাসি, তাইলে কিন্তু এই সংগঠন শক্তিশালী হবে না। আমরা এখানে বসে যে স্টাডি করতেছি, যে পড়াশোনা করতেছি, আমরা এখান থেকে আমরা একটা মাসলা বের করব, এখান থেকে আমরা একটা সমাধান বের করব পরিস্থিতির উপরে। আমরা অন্য কোনো মুস্তাহিদ বা অন্য কোনো ব্যক্তির কথাকে যদি এর উপরে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু আমাদের এই কাজের গতির সাথে মিলবে না, সেটা মিলবে না। এই জন্য এইসব বিষয়গুলোতে আমাদের নিজেদের ভিতরে থাকতে হবে যে আমরা এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমরা আমাদের নিজেদের সংগঠনকে যেমন সাজাবো এবং শক্তিশালী করব। সংগঠনের ন্যারেটিভ তৈরি হচ্ছে সবথেকে শক্তিশালী জিনিস। ন্যারেটিভ তৈরি করা, একটা বয়ান তৈরি করা, একটা দৃষ্টিভঙ্গি গঠন করা, এইটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই কাজটা যদি আমরা 20 জনের ভিতরেও যদি সারতে পারি, এই 20 জন কিন্তু 1000 জনের যে শক্তিশালী, এই 20 জন। তো এই জন্য আমরা এই নিজেদের ভিতরে এই কাজগুলো যদি আমরা সারতে পারি, আগামী 1 বছরের মধ্যেও যদি আমরা কুষ্টিয়ার স্থানীয় কাজগুলো যদি আমরা সেরে ফেলতে পারি আর এর পরবর্তীতে আমরা সারা দেশের ভিতর পৌঁছাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 বছরের মাথায় আমরা তখন প্রকাশ্যে কাজ করার মতো হয়তো সক্ষমতা অর্জন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথমে 2-3 বছর কিন্তু গোপনেই কাজ করেছিলেন। সাহাবেদের নিয়ে গোপনে বসে সে দারুল আরকামে বসে তাদেরকে তিনি ব্রিফিং দিতেন, তাদেরকে তালিম করতেন, তাদেরকে ইসলামটা কী সেটা বুঝিয়ে দিতেন। এবং প্রথম যুগে তিনি যাদেরকে গঠন করেছিলেন, পরবর্তীতে যারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, মদিনাতে যে ইসলাম গ্রহণ করেছে, তারা কিন্তু আর ওই প্রথম দিককার মান আসে নাই তাদের। যে কারণে প্রথম 4 খলিফার শাসন ব্যবস্থা যত চমৎকার ছিল, তার পরের শাসন ব্যবস্থা সেটা থাকে নাই। এবং উসমান আদানও বলেই দিয়েছিলেন যে আফসোস হয় নতুন মুসলমানদেরকে নিয়ে, এরাই ইসলামী শাসন ব্যবস্থাকে শেষ করে দিবে। আর উমর আদানানো রোম পারস্যের সাথে লড়ার সময় খালি বলতেন যে যদি একটি আগুনের পাহাড় এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়তো, কারণ নতুন করে মুসলমান হচ্ছে, আমি তাদেরকে গঠন করার টাইম পাচ্ছি না, তার আগে আরেকটি যুদ্ধের দিকে তাদের আমার পাঠাই দিতে হচ্ছে। আর সাহাবাগণ যারা প্রথম যুগের সাহাবা, তারা তখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা যতই জ্ঞানে পরিপক্ক হন না কেন, ইমান তাদের যতই শক্তিশালী হোক না কেন, হাতের কবজির জোর তাদের কমে এসেছে, তাদের দৃষ্টিশক্তি কমে এসেছে, তাদের শ্রবণ শক্তি কমে এসেছে। সেই সব সাহাবিদেরকে অধীন করে দেওয়া হচ্ছে নও মুসলিম নতুন লোকদের হাতে অধীনে। এটা জেনে রাখেন, এটি উমর আদানানোর জন্য খুবই কষ্টের ছিল, কিন্তু তিনি তাই করতে এসে সিনিয়র সাহাবি দ্বারা প্রথম যুগের মাক্কি জিন্দগির জীবনে যেসব সাহাবারা ইসলাম গ্রহণ করেছেন এবং বদরে ওহুদে লড়াই করেছেন, সেই সাহাবি যুদ্ধ করতেছে যে পার্সিয়ান বা রোমকদের মধ্যে থেকে নতুন একজন লোক ইসলাম গ্রহণ করেছে এবং সে সামরিক দক্ষতায় সে তো ইয়াং, যুদ্ধের কলাকৌশলে সে দক্ষ। তখন যুদ্ধের মোকাবেলা করার জন্য এর হাতে যুদ্ধের নেতৃত্ব দিয়ে দিতে হচ্ছে, আর ওই সাহাবিকে তার অধীনে চলে যেতে হচ্ছে। বোঝা গেছে বিষয়টা? এখন ওই সাহাবি এত জ্ঞান গরিমা সত্ত্বেও, এত মর্যাদা সত্ত্বেও তার অধীনে থেকে যুদ্ধ করতে হচ্ছে। তখন গনিমতের মালগুলো ওর হাতে চলে গেছে, সেনাপতির হাতে যাবে। সমস্যাটা দেখেন কিভাবে হয়। এগুলো আসলে ভালো গভীর বিশ্লেষণ না করলে এই জিনিসগুলো কিন্তু সামনে আসবে না যে কেন এটা ঘটলো। এটা যে কারণে অনেক বৃদ্ধ সাহাবি থাকতেও ওই অন্যদের হাতে গভর্নরই চলে গেছে তখন, কারণ তার হাতে সামরিক শক্তি, তারা গভর্নর বন্টন করে চলে যাচ্ছে। যারা রাসূল কারবালের প্রান্তরে যারা হত্যা করলো এরা তো মুসলমানই ছিল, যারা হুসাইন আদানকে হত্যা করলো এজিদের বাহিনী, তারা কোথা থেকে মুসলমান হয়েছে? তারা রোমান বাহিনীর সৈনিক ছিল।
রোমানদের ভিতর থেকে তারা ইসলাম গ্রহণ করেছে। রোমানের যখন পতন হয়েছে, রোম সৈন্যরা বন্দী হয়েছে না, তাদের ভিতর থেকে ইসলাম গ্রহণ করেছে না। তারা কি রাসূল এবং রাসূলের নাতির মর্যাদা বোঝে? তারা তাদের অবস্থান বোঝে? তাদের তরবারি কাঁপে নাই, তাদের তরবারি কাঁপে নাই হুসাইনের বুকের উপরে তরবারি চালনা করতে। এইটা তখন তারা নেতৃত্ব দিয়েছে। আর সাহাবীগণ যখন বৃদ্ধ হয়েছেন, তার দুর্বল কণ্ঠে তারা প্রতিবাদ করে যাচ্ছেন, এই প্রতিবাদ তারা পরোয়াই করতেছে না। আর সেই সাহাবীদের হাতে তখন শক্তিও নাই, জোরও নাই তাদের যে তারা সেই শক্তি দিয়ে তা প্রতিহত করবে। তখন হাসসান বিন ইউসুফ আর মারওয়ানের হাতে নেতৃত্ব চলে গেছে, অথচ বহু সাহাবী এখন বেঁচে রয়েছে। এটি স্বাভাবিক হয়েছে। বললেন না, বৃদ্ধ হয়ে গেলে তখন তারা কি অবস্থার সম্মুখীন হয়ে যায়। এই অবস্থা তো সবার জীবনেই হয়, সাহাবীদের জীবনেও তো তাই ছিল। যখন তারা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের হাতে শক্তি নেই, তাদের মেধায় সেই শক্তি নেই যে একটা যুদ্ধের কলাকৌশল নির্ধারণ করবেন, তাদের মেধায় সেই শক্তি নাই যে একটি গভর্নরকে চালাবেন তারা। তখন এই নতুন আসা মুসলমানগণ যারা রোম এবং পারস্যের ভিত্তিতে শাসন ক্ষমতা ছিল, ওই পদ্ধতি তাদের হাতে যখন নেতৃত্বে গেছে, তখন তাদের পদ্ধতি এসে গেছে। এইটি সর্বনাশ করেছে, কারণ না তাদেরকে গঠন করার মতো সময় পাননি। ইসলাম গ্রহণ করেছে, রোমক বাহিনী পরাজিত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দিয়ে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধের দক্ষতার কারণে তাদের হাতে নেতৃত্ব চলে গেছে। আর যুদ্ধের নেতৃত্ব যাদের হাতে যখন চলে গেছে, গভর্নরিও তাদের হাতে চলে যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না, সবই একটি গতির ভিতর দিয়ে চলে যাচ্ছে। তারপরে তারা প্রতিপক্ষ মনে করছে হুসাইন রাদিয়াল্লাহু। এই হচ্ছে বিষয়। তার পূর্বেকার অভ্যাস তাদের ঠিকই রয়ে গেছে। তো এই যে অবস্থা হয়, এই কারণে ঘরোয়াভাবে গঠন না করে যখন আমরা মাঠে নেমে যাব, তখন কিন্তু গঠন করার টাইম আমরা পাবো না, তখন আমরা নিজেদের গঠন করতে পারবো না। এই জন্য আমি বলবো যে আমাদের ঘরোয়া প্রোগ্রামই বেশি হবে। এখনও দাওয়াতি কাজ হবে, দাওয়াতি কাজের মধ্যে দিয়ে লোকও আসবে কিছু, কিন্তু মূল কথা হবে আমাদের ঘরোয়া প্রোগ্রাম। এবং এইটাকে গঠন করতে পারলে আশা করা যায় যে সামনের বাকি কাজগুলো আমাদের সহজ হবে। এইটি হয়তো আগামী 2-3 বছর এই কাজই আমাদের চলবে। তো যাক, আজকের আলোচনা তাহলে আমরা শেষ করি, সময় হয়ে গেছে।